নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দিগসুই শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেবের আশ্রম, অর্থাৎ ওনার গুরুদেবের বাড়ি এবং ওনার শ্বশুর বাড়ি। আর বহু প্রাচীন টোল ওটা, অর্থাৎ তৎকালীন সময়ে আমাদের ভারতবর্ষে যে টোলে পড়াশোনা হতো সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে যাওয়া যাক দিগসুই শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেবের শ্বশুর বাড়ি এবং গুরুদেবের বাড়ি। আর এখানকার মানুষের কাছ থেকে এই দিগসুই গ্রামের ইতিহাসটা একটু জানার চেষ্টা করব। তো ততক্ষণ ভিডিও আপনারা দেখুন। পশ্চিমবঙ্গের এক পবিত্র স্থান, যা সনাতন ধর্মের অনেকের কাছেই আজও অজানা রয়ে গেছে। ভারতীয় সাধক এবং বাংলার একজন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের গুরু আশ্রম সাধন সমিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই সাধন সমিতি 1320 সালে শ্রী শ্রী ওঙ্কারনাথ ঠাকুরের গুরুদেব শ্রী শ্রী দাশরথী যোগেশ্বর গুরুদেবের দ্বারা, অর্থাৎ তার মনে আধ্যাত্মিক এবং সামাজিক চেতনাবোধ জাগাতে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী সময়ে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের যোগ্য শিষ্য হিসেবে এই আশ্রমের শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন। তো আমরা এই সাধন সমিতির আশ্রমে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ভেতরে। গুরু আশ্রম সাধন সমিতির প্রাঙ্গণে প্রবেশ করে সামনে শ্বেত পাথরে মোড়া অপূর্ব হরিমণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। মাঝে রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও নানান দেবতাদের ছবি দিয়ে সুসজ্জিত অসাধারণ এক হরিমন্দির। পাশের টবে লাগানো তুলসী গাছ। হরিমণ্ডপের এই আশ্রমের প্রাণপুরুষ শ্রী শ্রী দাশরথী যোগেশ্বর দেবের ছবি মধ্যিখানে। ওপরে গুরুর গুরু শ্রী শ্রী ঠাকুর দামোদর দাস, তার তলায় শ্রী শ্রী ওঙ্কারনাথ ঠাকুরের ছবি। শ্রী শ্রী ওঙ্কারনাথ ছিলেন একজন ভারতীয় এবং বাংলার একজন আধ্যাত্মিক গুরু। 17 ফেব্রুয়ারি 1892 সালে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর পশ্চিমবঙ্গের হুগলি জেলার প্রত্যন্ত কেউটা গ্রামে অবস্থিত তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় তার নাম ছিল প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার পিতার নাম ছিল প্রাণহরি চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন মল্লা দেবী। ওঙ্কারনাথ ঠাকুর তার গ্রামের স্কুলে পড়াশোনা শুরু করেন, কিন্তু তারপর সিদ্ধান্ত নেন যে তিনি দিগসুই গ্রামের দাশরথী যোগেশ্বর তার গুরু হবেন। যদিও তিনি পশ্চিমা শিক্ষা অর্জনের জন্য ব্যান্ডেল চার্চ স্কুলে তিনি ভর্তি হন, তবে ভারতীয় সংস্কৃত শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহের জন্য তিনি সেই স্কুল ছেড়ে দেন। দেখতে পাচ্ছেন নানান্দা এখানে হরিনাম আরম্ভ করে দিয়েছে। হরিনাম চলছে, অখণ্ড হরিনাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তারপর তিনি তার গুরুদেব দাশরথী যোগেশ্বরের বাড়িতে অধ্যয়ন শুরু করেন, যেখানে তিনি দৈনন্দিন কাজের পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। আমরা সেই দিগসুই গ্রামের গুরুগৃহে এসেছি আপনাদের পবিত্র স্থানগুলি দর্শন করাবো বলে। হরিমণ্ডপের প্রবেশের বাম দিকে সেই রাম মন্দির। 1365 বঙ্গাব্দে মকর সংক্রান্তির দিনে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর 125 কোটি রাম নাম লেখা দিয়ে এই রাম মন্দির সাধন সভার শ্যাম মন্দির প্রাঙ্গণে স্থাপনা করেন। মন্দিরের দেওয়ালে কাচের আলমারিতে 125 কোটি রাম নাম লেখা গ্রন্থ সযত্নে রাখা আছে। গুরু দাশরথী দেব তার নাম রেখেছিলেন সীতারাম, আর ওঙ্কারনাথ ছিল তার একটি ঐশ্বরিক প্রকাশ, যা পরে স্বামী তুমানন্দ গিরি দ্বারা ভূষিত হয়েছিল। এইভাবে প্রবোধ সীতারাম দাস ওঙ্কারনাথ নামে পরিচিত হন। হরিমণ্ডপের ডান দিকে নাট মন্দির, তার পাশে 1320 বঙ্গাব্দে এই আশ্রমের গুরুদেব শ্রী শ্রী দাশরথী যোগেশ্বর দ্বারা প্রতিষ্ঠিত শ্যাম মন্দির। প্রথমে মাটির দেয়ালে ওপর খড়ের চাল দিয়ে একটি রাধা শ্যামের ছবি দিয়ে প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে সেই ছবি আজও গর্ভগৃহের মূর্তির উপর টাঙানো আছে। পরবর্তীকালে কোষ্ঠী পাথরের রাধা শ্যামের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। উড়িষ্যার পুরীতে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর ভগবান জগন্নাথ দেবকে একটি অভয়া দর্শন করেছিলেন এবং জগন্নাথ দেব ওনাকে নির্দেশ দিয়েছিলেন, যাও যাও নাম দাও। তারপরে সীতারাম দাস ব্যাপকভাবে প্রভুর নাম ছড়িয়ে দিতে শুরু করেন। নাট মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল উঠোন। আর এই উঠোনে পেরিয়ে আমরা যাব গোয়ালঘর।
তো আমরা এখন এই আশ্রমের গোয়াল ঘরে প্রবেশ করছি। এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোয়াল ঘর, কিন্তু আমি কোনো গোমাতাদের দেখতে পাইনি। আর এই গোমাতাদের থাকার জায়গা অর্থাৎ গোয়াল ঘর পেরিয়েই ডান দিকে আছে মৌন কুটির। তো চলুন আমরা মৌন কুটিরটা একটু দেখে নিই। এই মৌন কুটিরে মহিলা শিষ্যা যারা মৌনব্রত পালন করে হরিনাম জপ করছে, তারা এই আশ্রমে এসে এই মৌন কুটিরে থাকেন। আমরা চলে এসেছি সীতারাম দাস ঠাকুরের খুব কাছের শিষ্য শ্রী মাধব স্বামীজির সমাধি মন্দিরের সামনে। সত্যি এই এক অদ্ভুত সংযোগ, গুরুদেবের গুরু আশ্রমের আঙিনায় শিষ্যার সমাধি মন্দির। এই বিরল সংযোগ আপনারা কোথাও দেখতে পাবেন না। তো বন্ধুরা এখন ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখে একটা পুরনো টোল আছে এখানে ঠাকুরের, তো টোলটা একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে যারা আছে তারা বললো আমরা নতুন এসেছি, জানি না, তো চলুন দেখা যাক কী হয় সামনে দিয়ে হেঁটে হেঁটে। এটা হচ্ছে দিগসুই গ্রাম, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের গুরুবাড়ি। দেখুন এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন, কত সুন্দর নারকেল গাছ, পুকুর, মেঠো রাস্তা, খুব সুন্দর লাগছে। কিন্তু চলুন দেখা যাক ওই ধারে কোথায় টোলটা আছে, একটু আমি দেখানোর চেষ্টা করব। পুরনো টোল, বহু প্রাচীন, মাটির। শ্রী শ্রী ঠাকুর ওখানে, অর্থাৎ সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুর ওখানে পড়াশোনা করতেন। এবার আমরা যাচ্ছি গুরুদেবের পূর্বপুরুষদের 500 বছরের পুরনো গোপাল মন্দির, যা আজ আমাদের দেখার সৌভাগ্য হলো। অপূর্ব মন্দিরের চারিধারে রেলিং দিয়ে ঘেরা, গর্ভগৃহের সামনে লাল মেঝের ছোট্ট দালান, দর্শনার্থীদের জন্য বসার জায়গা। গর্ভগৃহের ভিতরে কাঠের সিংহাসনের উপর গোপাল অধিষ্ঠিত। গোপাল মন্দিরের ঠিক পাশেই শ্রী শ্রী ওমকারনাথ ঠাকুরের শ্বশুরগৃহ। শ্বশুরগৃহটা আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি। ঠাকুরমশাই বলছি এই মন্দিরটা ঢোকা যাবে? এটা ঠাকুরের ওই শ্বশুর বাড়ি তো এইখানটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের গোপালনগরে বাড়ি, গোপালনগরে বাড়ি। হুম। পুরোহিত মশাই এখন পুজো করতে ব্যস্ত আছে। এই দিগসুই ধাম, এটা দিগসুই ধাম। এখানে 5টি দেবদেবী আছেন বিখ্যাত। কবেকার তার কোনো হিসেব নেই, তবে আনুমানিক যেটা বাবা জ্যাঠাদের কাছ থেকে শোনা, আচ্ছা, সেটা আনুমানিক 16-17 পুরুষ চলছে এখনো পর্যন্ত। হ্যাঁ, এই এই গোপাল এবং যে শিবলিঙ্গ আছে এখানে। হ্যাঁ। আচ্ছা। আর আছেন বুড়ো শিব, হুম। আর আছেন মা বসন্ত বুড়ি। আচ্ছা। আরেকটি আছে অতীতে শ্মশান কালীমা, আগে শ্মশান এখানেই ছিল। হুম। সেই শ্মশান কালীমার ফাল্গুন মাসে পুজো। আচ্ছা। তা এটি দিগসুই গ্রামের একটি বিশেষ ঐতিহ্য, যেটা মানে এখনো বলতে গেলে অন্য কোনো গ্রামে এত ঐতিহ্য নেই। তবে আচ্ছা। কিছুটা দূরে 1.5 কিলোমিটার দূরে আছেন মা সিদ্ধেশ্বরী। হুম। তিনিও কিন্তু কবেকার কোনো হিসেব নেই, বাবার মুখে শোনার লক্ষ্য বলেই ওখানে হয়ে গেছে অতিথি। আচ্ছা। এখনো চলছে পুজো। 19শে ফাল্গুন ওখানে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হবে। হ্যাঁ। বিশাল সিদ্ধেশ্বরী মা পাগড়ি গ্রামে। হ্যাঁ। আর আমাদের এই যে গোপালজি আছেন, গোপালজি ডাকলে সাড়া দেন। এখনো পর্যন্ত নিয়ে যাও। এখনো পর্যন্ত গোপালজিকে এই যে সীতারাম দাস ওঙ্কারনাথ এখানে তার গুরুবাড়ি, তার আগে এটা শিক্ষা কেন্দ্র। টোল ছিল, পুরনো টোলটা এখনো আছে। এখনো পুরনো টোল বাড়ি আছে এবং তার শ্বশুরালয়ে এখানে। ওনার শ্বশুর বাড়িও এখানে। আচ্ছা আচ্ছা। শিক্ষাক্ষেত্র, এটি হচ্ছে ওনার শিক্ষাক্ষেত্র, গুরুবাড়ি, আবার শ্বশুরবাড়ি, তিনটে একসঙ্গে। আচ্ছা। তা এটা একটা মানে ত্রয়ী মানে সম্পর্ক। থাক। আজকে
আমাদের এই যে গোপালজি রয়েছেন, এই গোপালজির উপর ভরসা করে আমাদের এই বংশ, বিশাল বংশ, এই গোটা পাড়াটাই একটা বাড়ি। আচ্ছা। এখানে কোনো ভেতর দিয়ে কোনো সরকারি রাস্তা নেই, ওই একটি সরকারি রাস্তা। আর এই যা রয়েছে এটা এটি সমস্ত আপনাদেরই, আমাদের নিজেদের। আপনারা ছেড়ে রেখে দিয়েছেন জনগণের হ্যাঁ, সুবিধার জন্য, আপনারা ছেড়ে জনগণের রেখেছেন। সুবিধা নয়, এই গোপালজি মাঝখানে, এটা আমাদের বাড়ির উঠোন। হ্যাঁ, উঠোনে। আচ্ছা আচ্ছা। এই বাড়ির উঠোন। হুম। আমার দাদুরা 5 ভাই, আবার তাদেরও আবার 4টে তো ভাই নিয়ে এই সম্পর্ক। মানে টোটাল এই পাড়াটা সব আপনাদেরই একটাই বংশ, আমাদের যে একটাই কাকা জ্যাঠাতে সব। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই পালা ভাগ করে পড়ে পুরো পুজো হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তা যতটা পারি আমি সেবা করছেন আপনি গোপালের? সেবা করছি 13 বছর বয়স থেকে। আচ্ছা। এবং সব থেকে গোপালের কাছে আমি বিশেষভাবে পেয়েছি যেটা, হুম। সুস্থ দেহটা পেয়েছি। আচ্ছা। এখনো কোনো ওষুধপত্র আমাকে খেতে হয়নি। সবই গোপালের আশীর্বাদ। গোপালের শঙ্করাচার্যের একটা উক্তি আমার বাবার কাছ থেকে শোনা। আচ্ছা। প্রথম বলেছিলেন বা শাস্ত্রের মধ্যেও উল্লেখ আছে, আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য, হ্যাঁ। 900 বছর আগেকার হুম, কথা। হুম। যিনি শঙ্করাচার্য হয়ে শিব অবতার শঙ্করাচার্য হয়ে এসে আমাদের সনাতন ধর্মকে তুলে ধরেছিলেন। হুম। তা শঙ্করাচার্যের উক্তি হচ্ছে, নবম দ্বার বিশিষ্ট মনুষ্য কলেবরম ব্যাধির মন্দিরম হুম। ঔষধং নারায়ণ সচন্দন স্নান তোয়ম। আচ্ছা। আর বৈদ্যম নারায়ণ সরহরি, ওইটা বল করে আমি আজও চলছে, আজও চলছে। ঠাকুরের সেবা এখনো করে। যাই হোক, সে গোপালের কাছে প্রার্থনা করি যে আপনি আরো বছর বছর আপনি গোপালের সেবা করুন। জানি আর ভগবান জানি। আজকে সকালেই বলেছি, নাও নাও যতদিন পাচ্ছ সেই। করিয়ে নাও। আজকেই বলেছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যতদিন পাচ্ছ করিয়ে নাও। হ্যাঁ এতে 70 বছর বয়সে কেদারবদ্রী পাঠিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কুম্ভে গেছিলেন না? যাইনি। এই গোপাল মন্দিরের ঠিক পাশেই শ্রী শ্রী ওঙ্কারনাথ ঠাকুরের শ্বশুর গৃহ। এইখানে শ্রী শ্রী সীতারাম দাস ঠাকুরের পঞ্চবর্ষ কন্যা কমলা মায়ের প্রথম দর্শন, সেই দৃশ্য স্মরণে রাখার জন্য এই মাতৃমন্দির। এই মন্দিরে কমলা মায়ের ছবি অধিষ্ঠিত, পাশে স্বামী শ্রী শ্রী সীতারাম দাসের ছবি সযত্নে রাখা আছে। তো অন্ধকার ছিল বলে খুব একটা ভালোভাবে দেখানো যায়নি, তো তবু দেখুন যতটা পারছেন যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা চলে এসেছি শ্রী শ্রী মাতৃমন্দিরের ঠিক উল্টো দিকে প্রাচীন গুরুদেবের শ্রী শ্রী দাশরথী দেবের বিখ্যাত টোল। এখানেই ভারতবর্ষের বিখ্যাত সাধক শ্রী শ্রী সীতারাম দাস ঠাকুর তার আধ্যাত্মিক সাধনা শুরু করেছিলেন। তো চাবি দেওয়া ছিল বলে ভেতরে প্রবেশ করতে পারিনি, তো আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। তো আমরা এখন গুরুর গৃহের মন্দিরটি দেখছি। সেটা তখন গোয়ালঘর ছিল। এই পবিত্র স্থানে এক রাতে শ্রী শ্রী ঠাকুর তার গুরুদেব দাশরথী যোগেশ্বর মহারাজ এবং তার গুরুমা ও সহধর্মিণী কমলা মাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। সেই পবিত্র গোয়ালঘর এখন মন্দিরে রূপান্তরিত হয়েছে। মন্দিরে চিত্রের মাধ্যমে বিশ্বরূপ দর্শন ফুটিয়ে তোলা হয়েছে। তো এখন ভোগ আরতি চলছে। দেখুন পুরোহিত মশাই তিনি আরতি করছেন ভোগ দেওয়ার পর। এই ঘরের মধ্যেই শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব তার গুরুদেবকে এবং কমলা মাতাকে এবং তা গুরুদেবের অর্থাৎ গুরুমাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। সেই গোয়ালঘর এখন মন্দিরে পরিণত হয়েছে। তো আমরা খুব ভাগ্যবান, তো সেই সময় পৌঁছে গেছি। এখন ভোগ আরতি চলছে, পুরোহিত মশাই আরতি করছে ভোগের। তো এই গুরুদেবের বাড়িটা একটু দেখে নিন, অর্থাৎ গুরুর গুরু শ্রী শ্রী ঠাকুর দাশরথী যোগেশ্বর মহারাজের বাড়ি এটা। তো এরপর আমরা চলে যাব চিতার মায়ের আড্ডা। তালান্ডু চিতার মায়ের আড্ডা সবাই জানেন। তো দুপুরবেলা আমরা তার আগে বলে এসেছিলাম যে আমরা দুজন আছি, তো সেবা নেবো, তো ওখানেই আমরা সেবা নিয়ে নেবো। আর এটা হচ্ছে দিগসুই আশ্রমের ভেতর আরতি হচ্ছে, ভোগ আরতি হচ্ছে। এই হচ্ছে ভোগ। তো আমরা দুজন ছিলাম, দুজনে সেবা নেবো, নিয়ে এবার বাড়ি ফিরবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং বাড়ির বয়স্ক মানুষদের দেখাবেন। ধন্যবাদ সকলকে। জয় গুরু।